মার্শ নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। তৃণমূল যুব নেতার তোলা চাওয়ার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী প্রৌঢ়। আরামবাগ করুণা সিনেমার সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। নারকেল কুড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। তোলা চাওয়ার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী এক প্রৌঢ়। আরামবাগ তারকেশ্বর শাখার তালপুর স্টেশনের ঘটনা। অভিযুক্ত তৃণমূল যুবনেতার শাস্তির দাবিতে রেল অবরোধ চলে প্রায় 2 ঘন্টা। তৃণমূলের এক যুব নেতার তোলা চাওয়ার চাপে শেষমেশ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। অভিযোগ যে ওই যুব তৃণমূল নেতার দাবি মতো সব টাকা দিতে না পারায় তাকে ক্রমাগত চাপ দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের দাবি মতো সব টাকা দিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন তৃণমূলের ওই যুব নেতা ও তার দলবল। সেই চাপ সহ্য করতে না পেরে সোমবার সকালে আত্মঘাতী হন ওই প্রৌঢ়। প্রৌঢ়র মৃত্যুতে এলাকার বাসিন্দারা অভিযুক্ত তৃণমূল যুব নেতার শাস্তির দাবিতে আরামবাগ তারকেশ্বর শাখার তালপুর রেল স্টেশনের কাছে প্রায় 2 ঘন্টা অবরোধ করেন। ঘটনা হুগলির তারকেশ্বরের তালপুর পূর্বপাড়ার। পুলিশ জানিয়েছে মৃত হয়ে প্রৌঢ়ের নাম অশোক ভট্টাচার্য, বয়স 52 বছর। তিনি চাপাডাঙ্গায় একটি ওষুধের দোকানে কাজ করতেন। মৃত অশোক ভট্টাচার্যের ভাই তাপস ভট্টাচার্যের অভিযোগ, দাদা দীর্ঘ 20 থেকে 22 বছর ধরে চাপাডাঙ্গার একটি ওষুধের দোকানে কাজ করে আসছেন অত্যন্ত সুনামের সাথে। কেউ কোনোদিন ওনার নামে বদনাম করতে পারেননি। গত পয়লা বৈশাখের দিন ওই দোকানে পূজা হয়, সেই উপলক্ষে খাওয়া দাওয়াও হয়। সেখানে অন্যান্য কর্মীরাও খাওয়া দাওয়া করেন। দাদার নামে মিথ্যা বদনাম দিয়ে টাকা চায় তৃণমূলের নেতা মহারাজ নাগ। তাপস বলেন দাদা নাকি ওই দোকানের এক মহিলা কর্মীকে ঠান্ডা পানীয়ের সঙ্গে সেক্সের ওষুধ মিশিয়ে দিয়ে সংজ্ঞাহীন করে তারপর শ্লীলতাহানি করে তার। এইভাবে একটা মিথ্যা অভিযোগ এনে মহারাজ ও তার দলবল দাদাকে ডেকে নিয়ে যায়। সেখানে মহারাজ নিজে বিচার করার নাম করে 1.5 লক্ষ টাকা দিতে হবে বলে চাপ দেয়। টাকা না দিলে দাদার বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে, থানায় ধরে নিয়ে যাবে। এইসব নানাভাবে ভয় দেখায় ওরা। শনিবারের মধ্যে সব টাকা দেওয়ার জন্য চাপ দেয় মহারাজ। তাপসের অভিযোগ, এরপরে দাদা ভীষণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বৌদির কাছ থেকে গয়নাগাটি যা ছিল সব নিয়ে বাঁধা দিয়ে 50,000 টাকা জোগাড় করে শনিবার মহারাজকে দিয়ে আসে। আমিও ছিলাম। আমি নিজে মহারাজকে অনুরোধ করেছিলাম যাতে টাকার পরিমাণটা একটু কমানো হয়, কিন্তু ও কোনো কথা শোনেনি। উল্টে বলে যে এর কম আর হবে না। ওই দিন 50,000 টাকা নিয়েও মহারাজ বাকি টাকা সোমবারের মধ্যে দিতে হবে বলে চাপ দেয়। শনিবার থেকে এদিন পর্যন্ত বারবারই চাপ দেয় মহারাজ, কিন্তু দাদা গরিব, এত টাকা কোথা থেকে পাবে এই চিন্তায় শনিবার থেকে এদিন পর্যন্ত গুমড়ে গুমড়ে থাকে, অবসাদে ভোগেন। এই 2 দিন বাড়িতে সেইভাবে খাওয়া দাওয়া করেননি। তৃণমূলের এই যুব নেতার টাকা চাওয়ার চাপ সহ্য করতে না পেরে দাদা রেলের লাইনে শুয়ে আত্মঘাতী হন। এখন পরিবারটা যাবে কোথায়? কে এই মহারাজ? তিনি তারকেশ্বরের বিধায়ক রচপাল সিং এর অত্যন্ত কাছের যুব তৃণমূল নেতা। তারকেশ্বর এবং চাপাডাঙ্গা কলেজে যতবার গন্ডগোল হয়েছে ততবারই এই মহারাজ নাগকে সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। বারবার তারকেশ্বর ব্লক সভাপতি কেশব ঘোষের দলবলের সাথে মহারাজ নাগের দলবলের সংঘর্ষ হয়েছে। এদিকে সোমবার অশোকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তালপুর গ্রামের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তারা তৃণমূল যুব নেতা মহারাজ নাগের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আরামবাগ তারকেশ্বর রেল লাইনে অবরোধে বসে পড়েন। অবরোধ চলে প্রায় 2 ঘন্টা।
এদিকে চাঁপাডাঙ্গার যে ওষুধের দোকানে কাজ করতেন অশোক, সেই দোকানের মালিক বলেন, আমি অশোকের বিষয়ে আমার দোকানের মহিলা কর্মচারীকে জিজ্ঞাসা করেছিলাম, তাতে দুজনেই ঘটনার কথা অস্বীকার করেছে। তা সত্ত্বেও মহারাজ তার দলবল নিয়ে এসে হুজ্জুতি করে, আমাকেও দোকান বন্ধ রাখার হুমকি দেয়। আমাকেও 40,000 টাকা চায় মহারাজ না দিতে পারলে দোকান খোলা রাখা যাবে না বলে হুমকি দেয়া হয়। আমি দোকান বন্ধ রেখেছিলাম। পরে মহারাজকে 25,000 টাকা দেব বলে প্রতিশ্রুতি দেওয়ায় আমাকে ফের দোকান খোলার অনুমতি দেয়া হয়। মহারাজ অশোকের কাছেও টাকা চেয়েছিল বলে আমি শুনেছি। তারকেশ্বর থানার পুলিশ বলেছে, এদিন বিকাল পর্যন্ত কোনো অভিযোগ হয়নি, তবে অভিযোগ হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দাদা বিগত প্রায় 25-30 বছর একই দোকানে কাজ করে আসছে, চাঁপাডাঙ্গা থেকে উত্তরে লক্ষ্মীনারায়ণ মেডিকেলে, এবং ওখানে তো যে কাজ করে যথেষ্ট সম্মানের সহিত, এবং ওখানে তো যেমন থাকে বাড়িতেও তেমন থাকে। কিন্তু গত পয়লা বৈশাখেতে ওদের দোকানেতে খাওয়া দাওয়া, নতুন খাতার ব্যাপার থাকে তো, সে খাওয়া দাওয়া হয় আর হয়, এবং সেই সঙ্গে ওদের ওই থামস আপ কোল্ড ড্রিঙ্কসের সব খাওয়া এসেছিল। তার মধ্যেই এবার একটা কোনো কিছু ব্যাপার কেউ খাইয়ে দিক বা খাওয়ানোই হোক, এখন মেয়েটাকে নাকি দাদা চক্রান্ত করে ওকে রেপ করতে চেয়েছিল, সেইভাবে একটা ফলস ঘটনা সাজিয়ে তার পয়লা বৈশাখের কয়েকদিন পর বাড়িতে ফোন করে বৌদিকে যথেষ্ট যাচ্ছে তাইভাবে গালাগালি করে। তাহলে একটুখানি একটা ম্যানেজ করুন না, কম সম করুন না। বলে না ওটা তো আমরা পারবো না, এক কথা হয়ে গেছে, ঠিক আছে ওদেরকে বলে দেখি বলে সে টাকা নিয়ে চলে গেল। তারপরে কালকে নাকি আবার দাদাকে ফোন করেছিল, ফোন করে বলছে মহারাজই ফোন করেছিল, মহারাজ ফোন করেছিল, ফোন করে দাদাকে বলেছে না আমরা কনসিডার করতে পারছি না, ওই 50,000 টাকাই কালকে 11টার মধ্যে দিতে হবে। তাহলে মূলত কার বিরুদ্ধে ঘনিষ্ঠ? হ্যাঁ, রজপাল সিং এর ঘনিষ্ঠ এবং তৃণমূলের একজন কি বলবো মারগুন্ডা নেতা। আপনার নামটা? আমার নাম তাপস ভট্টাচার্য। তাহলে কি দাদা মানসিক অবসাদেই? দাদা মানসিক অবসাদেই টাকার জোগাড়, আজকে যখন টাকা কোথা থেকেও জোগাড় করতে পারছে না, কালকে বহু জায়গায় ফোন করেছে কিন্তু কোথায় কোনোভাবে টাকা জোগাড় করতে পারেনি। আপনারা কি পুলিশে অভিযোগ করবেন এই বিষয়টা নিয়ে? টোটাল হ্যাঁ, আমরা এর পুরোপুরি বিচার চাই, এবং দাদাকে যে এইভাবে মারধর করা হয়েছে রেল অবরোধ করে দেবো বলেছে, আজকের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে। তারপর বললো 1 লাখ টাকা তো আজকের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তখন ওরা বলে ঠিক আছে আজকে সন্ধ্যে 6টার মধ্যে 50,000 টাকা দিতে হবে, সোমবার 11টার মধ্যে বাকি 50,000 টাকা দিতে হবে। দাদা সেদিন থেকে এসে থেকে খাওয়া দাওয়া থেকে কথাবার্তা পর্যন্ত সবার সঙ্গে বন্ধ হয়ে যায়। সেদিনে যে কোনো প্রকারে বৌদির গয়না গাঠি যা কিছু সর্বস্ব ছিল নিয়ে গিয়ে চাঁপাডাঙ্গার দোকানেতে বন্ধক দিয়ে 50,000 টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দিয়ে এসছে, মহারাজের হাতেই। আমরাই তবু তাদেরকে একটু কাকুতি মিনতি বললাম যে একটু যে কনসিডার করুন না, বুঝতে পারছেন তো। এবং মহারাজ বলছে হ্যাঁ আমি তো আপনাকে চিনি, আপনি এতদিন কাজ করছেন, আপনি তো সেরম ধরনের মানুষ নয়, কিন্তু কেন আপনি এরকম করলেন? হ্যাঁ করে তখন এবার বৌদি বলে আপনি কে বলছেন, আমি তো আপনাকে চিনতে পারছি, আমি চেনেন? আমার স্বামীকে বলছে হ্যাঁ তোমার স্বামী বাইরে থাকে, কাজ করে। তখন বৌদি বলছে আমার সঙ্গে দেখা করতে পারবেন? সে তখন বলছে হ্যাঁ আমি ঠিক টাইমে দেখা করবো, ডেকে নেব বলে গত শনিবার দিন সকালের দিকে 10টা নাগাদ দাদাকে দোকানেতে গিয়ে ওখান থেকে মারধর করে দোকান থেকে বার করেছে মহারাজের দল। মহারাজ নাগের দল ওখান থেকে বার করেছে, বার করে নিয়ে গিয়ে দোকানের ভিতরেতে বসিয়ে যে জোর করে স্বীকারোক্তি করিয়েছে, এবং সেই স্বীকারোক্তিটা ওরা ভিডিও ফুটেজ করেছে। যখন স্বীকারোক্তি করাচ্ছে তখন ওরা ভিডিও ফুটেজ করেছে, সেই ভিডিও ফুটেজটা সবাইকে দেখাচ্ছে এবং বলছে তুমি যদি এ না করো তাহলে আমরা থানায় জমা দিয়ে দেবো। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। আরামবাগ লিংক রোডে করুণা সিনেমার সামনে বাসের রেষারেষিতেই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। অপর আহত যুবক আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হলো।
পাশাপাশি মারাত্মকভাবে আহত হয়েছে আরও এক যুবক। তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা 11টা নাগাদ আরামবাগ লিংক রোডে বসন্তপুর মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম সুভাষ রায়, বয়স 19 বছর। তার বাড়ি গোঘাটের কাঁটালি গ্রামে মাঝি পাড়ায়। তবে সুভাষের সঙ্গে রাজেশ বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে এদিন সকালে সুভাষ ও রাজেশ দুজনে মোটর বাইকে চেপে গোঘাট থেকে আরামবাগ এসেছিলেন। কাজ মিটে যেতে তারা দুজনেই বাড়ি ফিরে যাচ্ছিলেন। ওই সময় আরামবাগ লিংক রোডে বসন্তপুরের কাছে অপর দিক থেকে আসছিল দুটি বাস। তারা একে অপরকে টপকানোর জন্য রেষারেষি করছিল। সেই সময়ে একটি বাস ওভারটেক করতে গেলে বাসটি সুভাষের মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সুভাষের মৃত্যু হয়। তার সঙ্গী রাজেশ আহত হন গুরুতরভাবে। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়, যদিও ঘাতক বাসটিকে ধরতে পারেনি পুলিশ। এলাকার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আরামবাগ লিংক রোডটি সংস্কার হলেও রাস্তার পাশে ছোট গাড়ি থেকে বড় গাড়ি, লরি, টোটো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। সোমবারও একটি টোটো গাড়ি এই জায়গায় দাঁড়িয়েছিল। বাসটি পাশ দিতে যাবার সময় বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার জন্য পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। দীর্ঘক্ষণ যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। প্রশাসনের উদাসীনতার জন্যই নিত্যদিন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। ও আসছিল, রেসারেসি করছিল দুটো গাড়ি ওভারটেক করে করে এই রোডের মধ্যে। ওভারটেক করতে করতে ও হঠাৎ সই যাচ্ছিল, গিয়ে গাড়ির উপর দিয়ে পড়ে গেল। যে গাড়ি দেখা দরকার ছিল, গাড়ির কন্ট্রাক্টর আছে, ধ্যান সব কিছু আছে, সেই নিয়ে এই অবস্থা করতে করতে আসছিল। প্রথমে গাড়িটা বেরিয়ে যায়, পিছনের গাড়িতে ও বাঁ দিক থেকে আসছিল, পিছনের গাড়ির সাথে লেগে যে পড়েছে। রোড দেখছি, অতবারই দেখছি বে লাইনে বাসগুলো ঢুকাচ্ছে, সব সময় দেখছি বে লাইন ঢুকাচ্ছে। আর ওদের যত দোষ করবে বাইরের দিকে, আর এসে আরামবাগে যখন ঢুকবে ওদের খুব তাড়া একবারে। হ্যাঁ, টাইম গেল ওইখানে যে এবারে আমোদ করবে তাই দাঁড়িয়ে বে লাইনে ঢুকে গেছে কি করছে সব নষ্ট। পিছনের গাড়িটা ফটো হয়েছে, পিছনের গাড়িটা রাপ আসছিল, দুটোই ওভারটেক করতে করতে আসছিল, দুটোই বন্ধ লোকাল। এই গাড়িটার সাথে লেগে হয়েছে, এই বাঁ সাইডেই ছিল, পিছনের গাড়ি বাঁ সাইড কাটতে গেছে, তার সাথে হয়েছে পিছনের চাকা। আরামবাগ থেকে সুজিত রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। রবিবার রাতে আরামবাগের 22 মাইল এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 2.5 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল হুগলি আরামবাগ থানার পুলিশ। ঘটনা আরামবাগের 22 মাইল এলাকার। ঘটনাটি ঘটে রবিবার রাত্রে। পুলিশ জানিয়েছে ধৃত ওই গাঁজা ব্যবসায়ীর নাম উত্তম সিং। জানা গেছে আরামবাগের 22 মাইল এলাকায় একটি ছোট গুমটিতে এই গাঁজার ব্যবসা করত উত্তম। এদিন 2.5 কেজি গাঁজা রাখা ছিল তার এই ছোট গুমটিতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাতে হানা দেয় উত্তমের দোকানে এবং দোকান থেকে 2.5 কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পাশাপাশি উত্তমকে গ্রেপ্তারও করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, তালবাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না।
আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। খানাকুলের ধরমপুর আমরা সবাই সেবা সদনের পক্ষ থেকে রক্তদান শিবির হয়ে গেল। শিবিরে 50 জন রক্তদান করেন। এছাড়াও বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সুগার টেস্ট, রক্তচাপ পরীক্ষা করা হয়। সোমবার খানাকুলের ধরমপুর আমরা সবাই সেবা সদনের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিন রক্তদান শিবিরে স্থানীয় এলাকার 50 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে। শুধু তাই নয়, রক্তদানের সাথে সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, সুগার টেস্টও এদিন ক্লাবের পক্ষ থেকে করা হয় বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য শেখ কাজিমউদ্দিন বলেন, মানুষের সেবার জন্য আমরা প্রতি বছরই বিভিন্ন সময়ে এই ধরনের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি। আগামী দিনেও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকব। আমরা সবাই সেবা সদনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু ক্যাম্প, ব্লাড সুগার ক্যাম্প এবং শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার ক্যাম্প ইনারা ব্যবস্থা করেছেন। সকাল থেকেই আমাদের এখানে একটা এই অনুষ্ঠানটা চলছে। কতজন রক্তদান করবে? এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে 32। আর চক্ষু এর পরীক্ষা কতজন হয়েছে? চক্ষু এখন পর্যন্ত যে আমার কাছে রিপোর্ট আছে সেটা 40 গায়ে। আর সুগারের? সুগারও এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে সেটা হচ্ছে 40 গায়ে। আর কি পরে কোনো উদ্যোগ আছে? যেটা হচ্ছে ওটা আপনার প্রায় 25। এর পরবর্তীকালে আর কোনো উদ্যোগ নেওয়ার আছে নাকি? এখানে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান করে এখানকার ক্লাব, এখানকার প্রতিষ্ঠান যারা আছেন কর্মকর্তা এবং বস্ত্র বিতরণ, শুধু ব্লাড ডোনেশন নয়, আরও অন্য অন্য সামাজিক কাজের সঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠান মোটামুটি কতদিন থেকে করছেন আপনারা? এটা 2006 থেকে চলছে। ক্যামেরায় মানস পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। হুগলি জেলা মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এবছর উৎকর্ষের বিচারে রাজ্যের 72টি সোসাইটির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের এই পুরস্কার আরও ভালো কাজের উৎসাহ দেবে বলে মনে করেন সোসাইটির সদস্যরা। 1992 সালে শুরু হয়েছিল পথ চলা, স্বীকৃতি জুটল 25 বছর পর। হুগলি জেলা মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এবছর উৎকর্ষের বিচারে রাজ্যের 72টা সোসাইটির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের এই পুরস্কার আরও ভালো কাজের উৎসাহ দেবে মনে করেন সোসাইটির সদস্যরা। সোসাইটির স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা 114। তাদের ঋণ দান থেকে ঋণ আদায়ে খুব ভালো কাজ করায় এই শংসাপত্র পায় মহিলা পরিচালিত এই সোসাইটি। চুঁচুড়া জ্যোতিষ ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান সোসাইটির চেয়ারপারসন দীপ্তি ঘোষ।
প্রায় 72টি মহিলা সমবায় ঋণদান সমিতির মধ্যে গুণগত উৎকর্ষের জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তার জন্য পুরস্কৃত। তার জন্য আমরা সবাই আনন্দিত এবং সেই আনন্দ আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমরা সবাই এখানে মিলিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। নারকেল কুড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। পরে জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার করা হয়। চুচুড়া কনকশালী আমতলার মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। নারকেল কুড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে গেলেন অসীম সেন নামে এক ব্যক্তি, বয়স 55 বছর। পরে জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার করা হলো। চুচুড়া কনকশালী আমতলার ঘটনা। বাড়ির সামনে পুকুরে নারকেল পাড়ায় তা কুড়াতে যান বছর 55 অসীম বাবু। পা পিছলে জলে পড়ে যান তিনি। ডাকা হয় দমকল। হুগলি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। পাশের জেলে পাড়া থেকে মাছ ধরার জাল আনা হয়। জাল টেনে জল থেকে মৃতদেহ তোলা হয়। নারকেল কুড়াতে গিয়ে মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হয়েছিল ওই ডুবে গেছে, আমাদেরকে ফোন করেছে, নারকেল তুলতে গিয়ে ঘটনাটা হয়েছে। এখানকার লোকের যা অনুযায়ী নদী তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় তৈরি হয়েছে মরণ ফাঁদ। চক্রপুর থেকে গণেশপুর যাওয়ার রাস্তায় বালি, ইট, পাথর পড়ে থাকায় ক্ষোভ এলাকাবাসীর। খানাকুলের চক্রপুর থেকে গণেশপুর যাওয়ার রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। এই রাস্তা দিয়ে খানাকুলের 4-5টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন যাতায়াত করে। গণেশপুর, 24পুর, পলাশপাই, মোস্তাফাপুর, চিংড়া, নদীপুর প্রভৃতি গ্রামের মানুষজন নিত্যদিন খানাকুল বাজারের সাথে যোগাযোগের পথ এটাই। প্রশাসনিক কাজেও এই রাস্তা ব্যবহার করতে হয়। দিনের পর দিন এই রাস্তার উপর পাথর, বালি সহ অন্যান্য নির্মাণ সামগ্রী ফেলে রাখায় দুর্ঘটনা ঘটছে যখন তখন। এলাকার মানুষজনের অভিযোগ, খানাকুলের চক্রপুর থেকে গণেশপুর পর্যন্ত রাস্তাটির ভগ্নদশা, তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় তৈরি হয়েছে মরণ ফাঁদ। আপনাদের মুখেই শুনছি, যেহেতু এটা একটা সাইট এরিয়া, ওইদিকে যাতায়াত আমার খুব কম, অনেকদিন যাতায়াত নেই। যেহেতু এটা আমাদের খানাকুল টু ব্লক জুরিডিকশনের মধ্যে পড়ে এই রাস্তাটা, আমাদের এরিয়া, আমার এই। কিন্তু যেহেতু এখন শুনছি, যদি এটা হয়ে থাকে সরকারি কাজ মানেই যদি কোনো সরকারি ঠিকাদার কাজ করতে থাকে, পঞ্চায়েত বলুন বা ব্লকে, কিন্তু সেটা তো জনগণের অসুবিধা করে নয়। যদি এরকম কোনো অবস্ট্রাকশন থেকে থাকে, কিন্তু আমাদের কোনো পাবলিকও এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ জানায়নি, সেটা আপনাদের সংবাদ মাধ্যম থেকেই শুনছি। যদি এটা হয়ে থাকে অবশ্যই আমি এখনই
ঠিক আছে, যত শীঘ্র সম্ভব আমি খোঁজটা নেবো, নিয়ে স্টেপ নেওয়ার চেষ্টা করছি যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়। হচ্ছিল সেই রাস্তাটা হওয়ার জন্য কন্ট্রাক্টর কি করছেন, কোনো জমি জায়গা না নিয়ে উনি রাস্তার উপরে মাল রাখছেন, এবং উনি রাস্তার উপরে মাল রাখার জন্য রোজ হামেশাই অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। রাস্তার মধ্যে বালি যত্রতত্র ফেলা আছে, টনচিপ যেখানে ওখানে যত্রতত্র ফেলা আছে, যার ফলে কি হচ্ছে দুর্ঘটনা যে কোনো সময় হচ্ছে, এবং এর মধ্যে বড় দুর্ঘটনা ঘটে গেলে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছে। রাস্তাটা ধরুন এখন আমাদের যেটা ইমিডিয়েট দরকার, কন্ট্রাক্টর কাজ করছে, অবশ্যই রাস্তাঘাট হতে হবে, কিন্তু কন্ট্রাক্টর যে কাজটা করছে কাজটা করুক কন্ট্রাক্টর, এবং কিন্তু সে বালি টনচিপ যা যাবতীয় জিনিসগুলো ফেলছে, যাবতীয় জিনিসগুলো ঠিকঠাক তোলা ওঠা নামানো পরিষ্কার রাখুক রাস্তায়, যাতে কোনো একটা দুর্ঘটনা না ঘটে। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।